সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ফয়জুন্নেসা সরকারি কলেজ। আজকে আমরা যৌগিক গেটগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মৌলিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যৌগিক গেটগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখিয়ে রাখি, মৌলিক 3 রকমের গেট নিয়ে আমরা আলোচনা করেছি: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই মৌলিক গেটগুলোর মাধ্যমেই সার্বজনীন গেট এবং বিশেষ গেটগুলো তৈরি হয়। এক কথায় আমরা বলছি যে দুই বা ততোধিক মৌলিক গেটের মাধ্যমে যে গেটগুলো তৈরি হয় সেগুলি হচ্ছে যৌগিক গেট। সেই যৌগিক গেটগুলোর মধ্যে আবার সার্বজনীন গেট হচ্ছে এই সার্বজনীন গেটগুলো দিয়ে যে কোনো রকম মৌলিক গেটের যে আউটপুট সেটি পাওয়া যায়। আর দুটো বিশেষ গেট নিয়ে এখানে আমরা আলোচনা করব: এক্স অর গেট, এক্স নর গেট, বা এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। কিন্তু সার্বজনীন গেট আমরা কেন বলছি? কারণ এই ধরনের গেট দ্বারা মৌলিক গেট সহ সব ধরনের গেট এর আউটপুট পাওয়া যায় বা প্রকাশ করা যায়। শুধু ন্যান্ড গেট অথবা শুধু নর গেট দ্বারা সব গেট প্রকাশ করা যায় বলি আসলে এদেরকে আমরা সার্বজনীন গেট বলছি। আর এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট দুই ধরনের: এক্স অর, এক্স নর। এই ধরনের গেটগুলো আমরা বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করে থাকি। বিশেষ করে 3টি মৌলিক গেট দিয়েই কিন্তু এই ধরনের গেট তৈরি হয়। 3টি মৌলিক গেটের প্রয়োজন হয়। আমরা যদি একটু গুছিয়ে বলি তাহলে যে লজিক গেট বিশেষ ধরনের বৈশিষ্ট্য নির্দেশ করে, অর্থাৎ একাধিক বিটকে কম্পেয়ার করার কাজে তারা ইন্ডিকেশনের কাজ করে এবং একাধিক মৌলিক গেট দ্বারা সেগুলো গঠিত হয়, তখন তাদেরকে আমরা বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট বলে থাকি। প্রথমে আমরা ন্যান্ড গেটের বিষয়টি দেখব। ন্যান্ড গেটের নাম থেকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এখানে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত আছে। তাহলে আমরা এইভাবে বলছি যে অ্যান্ড গেটের আউটপুটকে যখন আমরা নট গেটের মধ্যে দিব তখন আমরা ন্যান্ড গেটের যে আউটপুট সেটি পাবো। তার মানে অ্যান্ড গেট হচ্ছে একাধিক ইনপুটকে সে গুণ করবে, গুণ করে তারপর নট গেটের কারণে সেটি আবার বিপরীত ভাবে সে প্রকাশ করবে, তখন সেটি ন্যান্ড গেটের কাজ হবে। তাহলে আমরা যা বলছি যে ন্যান্ড গেটের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে এর যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। একাধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট হিসেবে সেটি প্রকাশ পাবে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে প্রথমে অ্যান্ড গেটের মতো যে অংশটা সেটা আমরা খেয়াল করব এবং শেষে নট গেটের সার্কেলটি দেখে আমরা বুঝবো যে না, এটি অ্যান্ড গেট নয়, এটি হচ্ছে ন্যান্ড গেট। এখানে এ এবং বি যদি আমি ইনপুট দেই, এটা অ্যান্ড গেট হলে সরাসরি এ অ্যান্ড বি পাওয়ার কথা ছিল, কিন্তু যখন এখানে নট করতে হবে তখন এ অ্যান্ড বি কে নট করলে এ অ্যান্ড বি হোল নট হিসেবে আমরা সেটার আউটপুট পাবো। সত্যক সারণীতে তোমরা খেয়াল করবে যে এ অ্যান্ড বি আমরা কিন্তু অ্যান্ড গেটের মধ্যে দেখেছি, সেখানে আমরা গুণ করে করে ফলাফল লিখেছি। কিন্তু এখানে তোমাকে অতিরিক্ত একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গুণফল পাওয়ার পরে সেটাকে নট আকারে লিখতে হবে। নট করে তারপর তোমাকে লিখতে হবে। দেখো 0 অ্যান্ড 0 0 হয়, কিন্তু এখানে 1 হবে কেন? কারণ হচ্ছে এটাকে আমরা নট করে দিব যখন, তখন সেটা 1 হয়ে যাবে। আবার 0 অ্যান্ড 0 এটা কিন্তু 0 হয়, কিন্তু এটাকে নট করার কারণে সেটা 1 হবে। এখানেও ঠিক একইভাবে 1 হবে, বাট এখানে 1 অ্যান্ড 1 ইকুয়াল টু কিন্তু 1 হয়, কিন্তু নট করার কারণে সেটা কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। এবার একটু আমরা দেখে নিব যে এই ন্যান্ড গেটটির গঠনের মধ্যে আমরা বলেছি যে এখানে দুটো গেট দিয়ে ন্যান্ড গেট গঠিত হয়। তাহলে প্রথমে আমরা অ্যান্ড গেটের বৈশিষ্ট্যটি দেখব। এ এবং বি কে যদি আমরা ইনপুট হিসেবে দেই এখানে, তাহলে আমি এ অ্যান্ড বি পেয়ে যাব। এই এ অ্যান্ড বি কে আমরা একটি নট গেটের মধ্যে যখন ইনপুট হিসেবে দিব, তখন সেখানে আমরা জাস্ট এ অ্যান্ড বি নট যেখানে হয়েছে ঠিক এটির নট মানকে আমরা পাবো, অর্থাৎ এটি বিপরীত মান আমরা এখানে পেয়ে যাব। আমরা নট গেটটি নিয়ে আসি। এই নট গেটের মধ্যে যখন আমরা ইনপুট হিসেবে দিচ্ছি তখন এটি এ অ্যান্ড বি হোল নট হিসেবে আমাদের সামনে আসছে। এই যে আমরা খেয়াল করছি এ অ্যান্ড বি হোল নট। তাহলে এই দুটোকে যখন সংক্ষিপ্ত করা হয়েছে, অ্যান্ড গেটের মধ্যে নট গেটের যে সার্কেলটি আছে সেই সার্কেলটি বসিয়ে দিয়ে কিন্তু ন্যান্ড গেট তৈরি করা হয়েছে। আমরা ন্যান্ড গেটের সার্কিটটি একটু দেখে নিব। আশা করছি তোমরা মৌলিক গেটগুলো আমরা যেভাবে করেছি তোমাকে সিম্বল সম্পর্কে ধারণা থাকতে হবে,
ওই গেটের সার্কিট সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে এবং সত্যক সারণীর বিষয়গুলো তোমাকে বুঝে নিতে হবে, কেমন? তাহলে ন্যান্ড গেটের দুটি সুইচ ইনপুট এ এবং বি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আউটপুট দেখার জন্য ওয়াই হচ্ছে আমাদের সেই আউটপুট। ধরো একটা ল্যাম্প বা বাতি সেখানে আমরা দেখাচ্ছি। যদি এ সুইচ এবং বি সুইচ উভয় অন থাকে তবে বাতি বা ল্যাম্প আউটপুট সেটি অফ বা শূন্য হবে, অফ হলেই শূন্য হবে, অন্যথায় বাতি বা ল্যাম্প এর আউটপুট অন বা ওয়ান হবে, যেটি তোমরা সত্যক সারণীর মধ্যে বা ট্রুথ টেবিলের মধ্যে দেখেছো, সেই কথাটি আমরা এখানে বলছি। এরপর যদি তিনটি ইনপুট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে তিনটি ইনপুটের তিন ইনপুট বিশিষ্ট NAND গেটের সত্যক সারণীতে আমরা খেয়াল করব যে যে কোনো একটি যদি জিরো হয় তাহলে কিন্তু আউটপুট জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যখন এটাকে আমরা ফাইনালি নট করে দিব তখন সেখানে কিন্তু আমরা দেখব যে জিরো অ্যান্ড জিরো অ্যান্ড জিরো জিরো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই জিরো মানটাকে নট করার কারণে সেখানে ওয়ান হয়েছে। এইভাবে একেবারে শেষ আউটপুট ছাড়া বাকিগুলো সবই কিন্তু জিরো এসছিল অ্যান্ড গেটের ফলাফল, কিন্তু সেটি যখন নট করা হয়েছে তখন সেগুলো সব ওয়ান হয়ে গেছে, এবং লাস্টের তিনটি ওয়ানকে যখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে গুণ করব তখন সেখানে কিন্তু অ্যান্ড গেটের আউটপুটটা সেখানে ওয়ান, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে যেহেতু সেটি ফাইনালি নট করা হয়, বিপরীতভাবে লেখা হয়, সেই জন্য সেখানে কিন্তু পরবর্তীতে জিরো হয়েছে। তো আশা করি তোমরা এইভাবে যদি দুই চলক বিশিষ্ট হয়, তিন চলক বিশিষ্ট হয়, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে সেটি তোমরা বলতে পারবে। এবার আমরা চলে আসবো নর গেটে। বুঝতেই পারছো যে অর গেটের সাথে নট গেট যুক্ত করে এই ধরনের নর গেট তৈরি করা হয়। অর গেটের যে আউটপুট সেটিকে আবার নট গেটের ইনপুট হিসেবে যখন প্রবাহিত করা হয় তখন আমরা নট গেটের যে ফলাফল সেটি পেয়ে থাকি। নর গেটের বৈশিষ্ট্যের মধ্যে আমরা খেয়াল করবো যে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট শূন্য হয়ে যাবে। আবার একাধিক ইনপুট থাকবে এখানে, তারপরে একটি আউটপুট হিসেবে সেটিকে চূড়ান্তভাবে আমরা পাবো। তোমরা ঠিক আগের যে অংশটা তোমাদের জানা আছে সেখানে তোমরা দেখেছো যে অর গেটের ক্ষেত্রে এ এবং বি যখন তুমি ইনপুট দিবে তখন কিন্তু সেখানে এ প্লাস বি তোমার পাওয়ার কথা, কিন্তু এখানে যখন তোমার নট গেটের কারণে সেটাকে নট আকারে লিখতে হবে তখন তোমাকে লিখতে হচ্ছে এ অর বি এর উপরে হোল নট দিতে হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে করি যে এ অর বি হোল নট। তো এটাকে যদি তোমরা সত্যক সারণীতে দেখো তাহলে এখানে তোমরা জানো যে এ এবং বি এই দুটো চলকের মান যখন আমরা এখানে বসিয়ে নিব তখন জিরো জিরো অর জিরো ইকুয়াল টু কিন্তু জিরো হওয়ার কথা, কিন্তু এখানে কি হবে, এখানে ওয়ান হবে, কারণ নট করে ফাইনালি আমরা ওয়ান লিখবো। আবার এখানেও ওয়ান হওয়ার কথা, কিন্তু এখানে যখন আমরা নট করে দিব এটাকে তখন জিরো হয়ে যাবে। এখানেও কিন্তু তোমার ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কিন্তু ওয়ান, কিন্তু সেটাকে নট আকারে লিখলে তখন কি হবে, জিরো হবে। এবং সবশেষে আমরা দেখছি ওয়ান প্লাস ওয়ান এটার মান কিন্তু ওয়ান, কিন্তু এটাকে যখন নট আকারে লিখবো আমরা তখন এটা কিন্তু জিরো হয়ে যাবে। একইভাবে আমরা যদি এর গঠন কৌশলটা দেখি তাহলে প্রথমে আমরা অর্গেটটি দেখাবো। অর্গেটের মধ্যে আমরা এ এবং বি ইনপুট হিসেবে এখানে ব্যবহার করব। এবং বি যখন আমরা ইনপুট হিসেবে অর্গেটের মধ্যে দিলাম তখন আমাদের আউটপুট আমরা পাবো হচ্ছে এ অর বি বা এ প্লাস বি হিসেবে আমরা পেলাম, কিন্তু নট গেটের মধ্যে যে নট আছে সেই নট গেটের মধ্য দিয়ে এটিকে এই আউটপুটটি অর্থাৎ প্রথম অর গেটের যে আউটপুট সেটিকে আমরা নট গেটের মধ্যে ইনপুট হিসেবে যখন ব্যবহার করব তখন এ অর বি বা এ প্লাস বি এটি ঠিক বিপরীত ভাবে নট আকারে আমাদেরকে দেখাতে হবে। তার মানে হচ্ছে এ প্লাস বি এর উপর এটি হোল নট পড়ে যাবে, তখন আমরা এইভাবে বলবো যে এ অর বি হোল নট অথবা এ প্লাস বি হোল নট। নর গেটের ইলেকট্রনিক বর্তনীর অবস্থাটি খেয়াল করবে যে দুটি সুইচ এখানে যথাক্রমে আগের মধ্যে আছে এ এবং বি, কিন্তু তোমরা খেয়াল করেছো যে আগের সুইচটি বরাবর পরপর ছিল, কিন্তু এখানে সমান্তরালে উপরে এবং নিচে সমান্তরালে দুটো বা তিনটা যদি ইনপুট থাকে তাহলে সেই পয়েন্টগুলো এইভাবে অবস্থান করবে। অর্থাৎ এখানে এ বি বা সিও যদি থাকে তাহলে একইভাবে বি এর পরে আরেকটি জায়গায় সি কে জায়গা করে দিতে হবে। যাই হোক, এ এবং বি যে ইনপুট আছে এবং বাতি বা ল্যাম্প এখানে ওয়াই আউটপুট হিসেবে দেখতে পাচ্ছ, সেটিকে আমরা এভাবে বলছি কথাটি যে এ সুইচ অথবা বি সুইচের কোনো একটি অন থাকে তবে বাতি বা ল্যাম্প এর আউটপুট ওয়াই অফ বা জিরো হবে, আর বিপরীত ক্ষেত্রে বা এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে অন্যথায় বাতি বা ল্যাম্পের আউটপুট সবসময় ওয়ান হবে বা এটা অন হবে, বাতিটা জ্বলবে।
যদি ৩ ইনপুট বিশিষ্ট নর গেটের কথা আমরা বলি, তাহলে এখানে তোমরা খেয়াল করছো যোগের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই জিরোগুলো যোগ করলে এখানে 0 হবে, কিন্তু সেটাকে নট করে দেওয়ার কারণে এটা 1 হয়েছে। আবার যোগের ক্ষেত্রে বা অর অপারেশনের ক্ষেত্রে একটা 1 থাকলেও সেটা 1 হয়, কিন্তু এই একটা 1 মিনিমাম যেখানে বা একাধিক 1 যেখানে আছে সেটার আউটপুট স্বাভাবিকভাবে যোগ আকারে যখন আমরা লিখি তখন সেখানে 1 হয়ে যাওয়ার কথা। এই 1 হওয়ার পরে সেটা যখন নট করে ফাইনালি লিখতে হবে, তখন দেখো সবগুলো কিন্তু 0 হয়ে গেছে। একটা একটা করে তুমি যদি মিলিয়ে নাও এখান থেকে, তাহলে বুঝতে পারবে যে 0 প্লাস 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হওয়ার কথা, কিন্তু সেটা নট গেটের কারণে এটা 0 হয়েছে। আবার 0 প্লাস 1 প্লাস 0 এটাও 1 হবে প্রথমে অর গেটের নিয়ম অনুসারে, কিন্তু সেটা নট আকারে যখন ফাইনালি আমরা লিখবো নট গেট হওয়ার কারণে সেটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত মানগুলো তোমাকে মিলিয়ে মিলিয়ে আসতে হবে। এবং যদি 3 ইনপুট বিশিষ্ট নর গেট হয়, তাহলে তোমাকে এইভাবে এবি এবং এবি এর পরে একটি সি আলাদা করে তোমাকে দেখাতে হবে এইভাবে। এইবার আমরা চলে যাব এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট। সাধারণত একাধিক বিট তুলনা করার জন্য আমরা এই ধরনের গেট ব্যবহার করে থাকি। এখানে প্রতীকের মধ্যেও একটু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা খেয়াল করছি যে এক্স অর এর সিম্বলটা হচ্ছে যে একটা প্লাসের চারপাশে সার্কেল তৈরি করে দেওয়া, এটাকে আমরা এক্স অর বলছি। এক্স অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি যখন আমরা ইনপুট হিসেবে দিব, তখন এ এবং বি কে ঠিক আগে আমরা প্লাস দিয়ে দেখিয়েছি, কিন্তু এখন আমরা কি করেছি, প্লাসটাকে সার্কেল করে দিয়েছি, যেহেতু এটা এক্সক্লুসিভ বা এক্স অর গেট। এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে যখন ইনপুট গুলো বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। অর্থাৎ বেজোড় সংখ্যক বলতে দুইটা ইনপুট, ধরো একটা 0 একটা 1, তাহলে এখানে কিন্তু দুইটাই 1 না। বেজোড় সংখ্যক বলতে একটা 1 বা তিনটা 1, মানে দুইটা হতে পারবে না আর কি। তাহলে এরকম বেজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুটটা তোমার 1 হবে, অন্যথায় 0 হয়ে যাবে। কেমন? আমরা সত্যক সারণী দেখলে এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যেতে পারবো। এখানেও আগের মতো আমরা বলবো যে একাধিক ইনপুট থাকবে, কিন্তু ফাইনালি আমরা আউটপুট পাবো একটা। তাহলে এবার চলো আমরা বলছি যে একটি বা তিনটি বেজোড় সংখ্যকের যে বিষয়টি বলছি আমরা, ইনপুট 1 থাকলে আউটপুট 1 হবে, আর অন্যথায় কিন্তু 0 হবে এখানে। তাহলে আমরা সত্যক সারণীটা নিয়ে আসি। তোমরা আগে দেখে নাও এ এবং বি দুটো চলক আছে এখানে, তাহলে এই দুটো জায়গায় অর্থাৎ 1 আমরা বলছি বেজোড় সংখ্যক হতে হবে, তাহলে এখানে তো 1 নেই, তাহলে এখানে তো বুঝতেই পারছো এমনি 0 হবে। আবার এখানে কিন্তু তোমার একটা 1 আছে, তাহলে এখানে 1 হবে, তুমি আগে যা বলে আসছো সেই অনুসারে, এবং XOR গেট এরকমই হয়। এবং এখানেও তোমরা খেয়াল করছো যে একটা 1 আছে, সেই জন্য 1 হবে, কিন্তু এখানে আবার 1 এক জোড়া আছে, সুতরাং এখানে কিন্তু 0 হয়ে যাবে, কারণ আমরা আগেই বলেছি যে বেজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে আউটপুট, অন্যথায় কি হবে, 0 হবে, সেই জন্য এখানে 0 হয়েছে। এখন এই বিষয়টি তোমাদের কাছে নতুন যে যে কোনো সত্যক সারণী থেকে ওই গেটের বুলিয়ান সমীকরণ বের করা। তো সমীকরণটা বের করতে হয় কিভাবে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা আসলে দুইটা ইনপুট নিয়েছি, এ এবং বি নিয়েছি। এই এ এবং বি সমান আমরা এমনিতে জানবো যে আমাদের একটা নিজস্ব ফর্মুলা আছে এই এক্সক্লুসিভ গেটের, এক্স অর গেটের। তো সেখানে এই ফর্মুলাটা বা এই সমীকরণটা কিভাবে বের হয় সেটা একটু দেখে রাখো। তোমরা খেয়াল করেছো যে আউটপুটে এখানে দুটো জায়গায় আমরা আউটপুট 1 পেয়েছি। প্রথম আউটপুটের বাঁ দিকে চলে যাও। এই আউটপুটের জন্য ইনপুট মান ছিল 0 এবং 1। মনে রাখতে হবে এই 0টা হচ্ছে এ চলকের মান, আর 1 হচ্ছে বি চলকের মান। তাহলে তুমি যখন এখান থেকে সমীকরণ লেখার জন্য তুমি যখন এখান থেকে নিবে, তখন এর মান যেহেতু 0, এর স্বাভাবিক মান 1 যদি ধরি আমরা, তাহলে 0 মানটা হচ্ছে এ নট এর মান। এই বিষয়টা প্রথমে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে অর্থাৎ আমি প্রথমে এ নট কেন লিখলাম, কারণ এর মান হচ্ছে 0, আর বি এর মান যেহেতু 1, সেই জন্য স্বাভাবিক বি লিখেছি। ঠিক পরের জায়গাটিতে খেয়াল করবা, এখানে দেখো এর মান কিন্তু এখন 1, তার মানে এটা স্বাভাবিক এ লিখতে হবে, কিন্তু বি এর মান যেহেতু 0, এখানে বি নট লিখতে হবে। তাহলে এই যে দেখো আমি এখানে এই এ এন্ড বি নট, এখন এই দুটোকে একসাথে করে আমরা লিখে দিব, অর্থাৎ আমার এ এক্স অর বি সমান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এইভাবে আমাদেরকে সমীকরণগুলো বের করতে হবে সত্যক সারণী থেকে। এরপরে আমরা 3 চলক বিশিষ্ট ইনপুট যদি আমরা দেখি, তাহলে তোমরা খেয়াল করেছো যে
এই জায়গাটিতে অর্থাৎ 000 একটা 1 থাকলে 1 হবে বলেছিলাম। এই যে এখানে খেয়াল করো, একটা অন্তত বিজোড় সংখ্যক 3টাও থাকলে বা এভাবে আমরা শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্ত সবগুলো মিলিয়ে দেখব যে যেখানে যেখানে বিজোড় সংখ্যক 1 আছে, অর্থাৎ এই যে 3টা 1 ইনপুট হিসেবে ছিল সেই জন্য এখানে 1 হয়েছে। এখানে 2টা হওয়াতে 0 হয়েছে, এখানে 2টা হওয়াতে 0 হয়েছে। এখানে আবার একটা হওয়াতে বিজোড় সংখ্যক হওয়াতে 1 হয়েছে XOR এর গেটে। এইভাবে ইনপুট গুলো যখন বিজোড় সংখ্যক 1 থাকবে ইনপুটের মধ্যে, তখন সেখানে আউটপুট গুলো 1 হবে। আর এই সমীকরণ থেকে যে এই সত্যক সারণী থেকে যে সমীকরণ বেরিয়েছে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। দুই চলক দিয়ে সেটা আমরা দেখিয়েছি। আউটপুটের 1 যে মানগুলো আছে সেই মানের জন্য তাদের ইনপুট কি সেই হিসেবে সমীকরণটি এসেছে। যেমন প্রথম 1 এর বাঁ দিকে এর মান হচ্ছে 0, সুতরাং এ নট হবে। এখানে দেখো এ নট হয়েছে। তার সাথে দ্বিতীয় মানটিও 0, সেই জন্য বি নট হবে। কিন্তু সি এর মান যেহেতু 1 এই জন্য শুধু সি হয়েছে। এইভাবে পরের দ্বিতীয় যে 1 আছে সেটি ধরেও যদি তোমরা করো, তাহলে এখানে এ এবং সি এর মান দুটো নট হবে, কিন্তু বি এর মানটা 1 হবে। ঠিক একইভাবে আছে দেখো, এই যে এইভাবে আমরা এখানে এ এবং সি এর মান নট হয়েছে, বি এর মানটা 0 হয়েছে। এইভাবে তুমি যদি মিলিয়ে নাও, এই তৃতীয় 1 এর ক্ষেত্রে তুমি খেয়াল করবে যে শুধু প্রথম মান যেটা এর মান যেটা সেটা 1 হয়েছে। তার মানে হচ্ছে এখানে এর মানটা 1, এর মানটা স্বাভাবিক এ হবে, আর বাকিগুলো কিন্তু নট মান হবে। তো এখানে আমরা এইভাবে এই পুরো জিনিসটাকে আমাদের মিলিয়ে নিতে হবে শেষ পর্যন্ত। আর এখানে তোমরা খেয়াল করেছো যে সবগুলো মান যখন 1, তখন আমাদের এ বি এবং সি সবগুলো কিন্তু কি হয়েছে এখানে নট মান হবে। তো এভাবে আমাদেরকে সবগুলো জিনিস খেয়াল করে তারপরে কাজটি করতে হবে। তোমরা যদি দুই চলকের বিষয়টি যদি বুঝে থাকো, আমি একটু ওখানে নিয়ে যাচ্ছি আবার সমীকরণ থেকে জাস্ট কিভাবে তুমি কাজটি করবে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা এই জায়গাটিতে খেয়াল করবা, XOR গেট। এই যে এখানে দেখো, এখান থেকে সমীকরণটা ঠিক যেভাবে আসলো, তিন চলকের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেভাবেই তোমরা কিন্তু এটা বের করতে পারবে। এখানে প্রথমে তোমরা খেয়াল করো যে আউটপুট 1 যেটা ছিল, ঠিক তার জন্য আমরা এখানে ইনপুট নিয়েছিলাম 0 এবং 1। তার মানে এখানে এ নট বি, এইটুকু আমরা লিখে নিব। তারপরে একইভাবে দ্বিতীয় যে আউটপুট 1 আছে সেটির জন্য আমরা কিন্তু এ নট বি কিভাবে হয়েছে সেটি খেয়াল করবো। অর্থাৎ এর মান হচ্ছে 1, সুতরাং এ, আর বি এর মান যেহেতু নট, সেটা বি এর মান যেহেতু 0 সেই জন্য সেটা নট হচ্ছে। এভাবে তিন চলকের ক্ষেত্রে তোমরা সেই তিনটা চলককে ধরেই এন্ড হিসেবে একসাথে রাখবে। যদি 0 হয় তাহলে নট হিসেবে রাখবে, এবং সেভাবেই কিন্তু আমরা লাস্ট যে সত্যক সারণী তিন চলক বিশিষ্ট দেখলাম সেটা হয়েছে। আর আশা করি এটিও তোমরা বুঝতে পারছো। যখনই অতিরিক্ত টার্ম থাকবে, লুপ থাকবে, তখন সেটাকে আমরা এক্সক্লুসিভ বা এ XOR বি XOR সি হিসেবেই আমরা পাবো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে XNOR গেটের। এখানে XNOR গেটের সাথে আগের XOR গেটের পার্থক্য হচ্ছে এখানে অতিরিক্ত একটি নট গেট যুক্ত হবে, তাহলে মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা বলছি যে XNOR গেট XOR গেটের বিপরীত, অর্থাৎ নট গেট যুক্ত করে সেটাকে বিপরীত করা হয়। এটা সাধারণত একাধিক বিট তুলনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। XNOR এর যে সিম্বলটা খেয়াল করেছো যে প্লাসের সার্কেলের চারপাশে কিন্তু উপরে তোমার এই নট পণ্যর যে বিষয়টা সেটা থাকবে। এবং এখানে শুধু পার্থক্য দেখতে পাচ্ছ যে XOR গেটের সামনে একটি নট গেট দেওয়া হয়েছে এবং মানটি সেখানে a XOR b ছিল, এখানে a XOR b হোল নট আছে, সেটি আমরা খেয়াল করব। এতে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, অর্থাৎ XOR এর বিপরীত। আমরা সেখানে বলেছিলাম যে বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে সেখানে আউটপুটও কিন্তু 1 হবে, কিন্তু এখানে XNOR এর ক্ষেত্রে যেহেতু নট পরে পরবর্তীতে কাজ করবে, সেই জন্য সেখানে 1 না হয়ে 0 হবে। একাধিক ইনপুট থাকবে এবং অন্যান্য গেটের মতো একটি আউটপুটই আমরা এখান থেকে পাবো। XNOR গেটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 0 হবে, আর অন্যথায় কিন্তু এখানে 1 হবে। তাহলে আমরা একটু দেখে নিতে চাই সত্যক সারণীতে আসলে কিভাবে সেটি হচ্ছে। আমরা প্রথমে খেয়াল করছি দুটো ইনপুটই হচ্ছে 0 0, তাহলে এখানে বেজোড় সংখ্যক 1 নেই, অর্থাৎ 1 নেই, সুতরাং এখানে আউটপুট 1 হবে। এই যে দেখো, আবার এখানে কিন্তু বেজোড় সংখ্যক 1 আছে,
তো আমরা বলছিলাম যে বেজোড় সংখ্যক 1 যদি থাকে তাহলে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হবে। আবার এখানেও বেজোড় সংখ্যক 1 আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। কিন্তু এখানে আবার বেজোড় সংখ্যক 1 আছে বটে, কিন্তু 1 কিন্তু বেজোড় সংখ্যক নয়, 1 জোড় অবস্থায় আছে, সুতরাং এখানে 1 হবে। এখন আমরা এখান থেকে সমীকরণ বের করব, অর্থাৎ এ এক্স নর বি এর সমীকরণ যে আমরা বের করব, সেখানে আমরা প্রথমে আউটপুট 1 যেটা আছে সেটা ধরে কাজ করব। প্রথমে তোমরা দেখো যে এ এবং বি দুটো মানে কিন্তু 0, সুতরাং এ নট এন্ড বি নট হিসেবে সেটি আসবে। এবং দ্বিতীয় 1 নিচে যেটি আছে সেখানে এ এবং বি দুই চলকের মানে কিন্তু এখানে 1 1 হিসেবে আছে, সুতরাং এখানে এ এন্ড বি হিসেবে আমরা পেয়ে যাব। এই দুটোকে একসাথে করে যখন আমরা সমীকরণের সামনে লিখবো, তখন এ এক্স নর বি এর সমীকরণ বা রাশি দাঁড়াবে হচ্ছে এটি। যদি এটি 3 চলকের হয় তাতেও তো আমাদের মাথায় থাকবে যে কেবলমাত্র বিজোড় সংখ্যক 1 থাকলে সেটা 0 হয়ে যাবে। তো আমরা একটু যদি খেয়াল করে দেখি বিজোড় সংখ্যক 1 কোথায় আছে, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, 0 হয়েছে। এখানেও একটা 1 বা বিজোড় সংখ্যক 1 ছিল, 0 হয়েছে। আবার এখানে একটা 1 ছিল, 0 হয়েছে। এইভাবে তুমি যদি মিলিয়ে দেখো, লাস্টে দেখো 3টা 1 মানে বিজোড় সংখ্যক 1, সেই জন্য এখানে 0 হয়েছে। এরপর আমরা খেয়াল করব যে ঠিক এখান থেকেও যদি আমরা সমীকরণ বের করতে চাই, তাহলে আমরা এই যে 4টি 1 আছে সেই 1 গুলোকে বিবেচনা করে এরকম 4টি রাশি পেয়ে যাবো এখানে। এবং প্রথম 1টিতে সবগুলো এ বি এবং সি চলকগুলোর মান হচ্ছে 0, সেই জন্য আমরা এ নট এন্ড বি নট এন্ড সি নট পেয়ে গেছি। দ্বিতীয় 1 থেকে আমরা দেখছি যে বি এবং সি এর মান হচ্ছে এখানে 1 1, তার মানে এর উপর শুধু নট হবে, তাহলে আমরা বলছি যে এ নট বি সি। ঠিক একইভাবে তৃতীয় 1 যেখানে আছে সেখানে শুধু বি এর মানটা আমরা খেয়াল করছি যে বি এর মানটা হচ্ছে 0 হবে, বি এর মানটা 0, তার মানে বি নট হবে, বাকি এ এবং সি স্বাভাবিক হবে। এবং সবশেষে লাস্টে যে 4 নাম্বার যে 1 বা আউটপুট 1 আছে সেখানে শুধু সি এর মানটা নট থাকার কারণে সিটা 0 বা নট হবে, আর বাকি দুটো এ এন্ড বি যা আছে সেগুলো স্বাভাবিক হবে। এইভাবে এখান থেকে কিন্তু আমরা একটি সমীকরণ পেয়ে যাব। সেই সমীকরণ পাওয়ার পরে আমরা যখন এটাকে সিম্বল দিয়ে ইনপুটকে আউটপুটে দেখাবো, তখন আমরা এ এন্ড বি এন্ড এ এক্স নর বি এন্ড সি এইভাবে যখন আমরা দেখাবো, তখন এটার আউটপুটটা আমরা এইভাবে দেখাবো এবং গেটটিকে এইভাবে আমরা ড্র করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের মৌলিক গেট, তারপরে সার্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেট, এবং এক্সক্লুসিভ গেট অর্থাৎ এক্স অর এবং এক্স নর এর যে আলোচনা সেটি সম্পন্ন হয়ে গেল। এখন তোমরা ধরে ধরে এই কাজগুলো করবে, কারণ পরবর্তীতে আমরা বিভিন্ন রকম সমন্বিত বর্তনী করব, বিশেষ করে এনকোডার, ডিকোডার, অ্যাডার করব। সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো আবার পুনরাবৃত্তি হবে, অর্থাৎ সেই অ্যাডারের মধ্যে আমরা কিভাবে এই গেটগুলোকে ব্যবহার করব সেই ব্যবহারগুলো আমরা দেখব। সেই জন্য এই জায়গাটায় যদি তোমাদের এখন ভালো করে তোমরা বুঝতে পারো, বুঝে যাও, তাহলে সেখানে গিয়ে তুমি খুব সহজেই এই সমন্বিত বর্তনী যেগুলো আছে সেগুলো তুমি সহজেই বুঝতে পারবে। তো আশা করছি তোমরা এগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। আরেকটি বিষয় একটু তোমাদের বলে রাখা দরকার, তোমরা বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষার্থীরা আসলে দীর্ঘ সময় এই ধরনের পরিস্থিতির জন্য আমরা বারবার বলছি আসলে কেউ প্রস্তুত আমরা ছিলাম না। প্রস্তুতি না থাকার জন্য আমরা আসলে কি করব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে কন্টিনিউ করব, সেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন পর্যায় থেকে আমরা যতটুকু বুঝতে পারছি, আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, এই 4 তারিখের পরের সময়গুলো আমাদের কাজে লাগানো উচিত এই কারণে, কারণ আমরা খেয়াল করছি যে শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেতরে ভেতরে কাজ করছে একজন স্টুডেন্ট করে বসিয়ে পরীক্ষা নেওয়ার জন্য। প্রত্যেক প্রতিষ্ঠানে নিজস্ব অবকাঠামো যদি না থাকে, তাহলে কোন কোন স্কুল বা অন্য কলেজকে পরীক্ষার আওতায় আনা যাবে, পরীক্ষা নেওয়ার কেন্দ্র বাড়ানো যাবে, সেগুলো নিয়ে তারা কাজ করছেন। অথবা কোথা থেকে বেঞ্চ এনে সব রুমে পরীক্ষা নিয়ে সেইভাবে পরীক্ষা কভার করা যাবে, এইভাবে কিন্তু চিন্তা করছেন। তো স্টুডেন্টরা যখন জানতে পারবে বা তোমরা যখন জানতে পারবে, তখন হয়তো একটা নির্দিষ্ট সময় মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে 2 সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে বা পরীক্ষার বিষয়ে তোমাদের ঘোষণা তোমাদের কাছে চলে আসবে। কিন্তু এই এখন যেহেতু কাজ চলছে, তোমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে ফিরে যাও, আর হতাশ হয়ে বা পড়াশোনা ছেড়ে দিয়ে বসে থেকে লাভ নেই। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে খুব শীঘ্রই হয়তো একটি ডেট তোমাদের সামনে, একটি রুটিন তোমাদের সামনে চলে আসবে, যে ওখানে তোমাদের পরীক্ষায় বসতে হবে এবং একজন করে এক বেঞ্চেই সমস্ত পরীক্ষায় বসতে হচ্ছে। তো সেই কারণে
তোমরা নিজেরা পড়াশোনা যেগুলো ছিল সেগুলো রিভাইজ করে তোমরা মানসিকভাবে একটি প্রস্তুতি নিয়ে নাও, যেন এই পরিস্থিতিতে তোমরা তোমাদের মতো করে বা আহ, পড়াগুলো রিভাইজ করে সেইভাবে তোমরা পরীক্ষায় বসতে পারো। যদি তুমি মানসিকভাবে অভ্যস্ত হও অথবা প্রস্তুত থাকো, তাহলে যখন ঘোষণাটি আসবে তোমার সামনে 2 সপ্তাহ সময় থাকবে, তার মধ্যে তুমি পড়াশোনাগুলো গুছিয়ে পরীক্ষায় বসতে পারবা। আর না হলে নানা রকমের কথাবার্তা আসছে যে পরীক্ষা হবে না, একটা পাশ করিয়ে দেওয়া হবে। আহ, আমাদের দেশের প্রেক্ষাপটে বা মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় বা সচিব মহোদয়ের কথায় কিন্তু সেরকম কিছু আসেনি কখনো যে পরীক্ষা না নিয়ে আমরা কি করব বা পরীক্ষা না নিয়ে আমরা একটি ফলাফল তৈরি করবো। ওনাদের কর্মকাণ্ড যত রকমের একাধিক বিকল্প প্রস্তাব আছে সেগুলোতে কিন্তু এইভাবে না ওইভাবে কোনো না কোনো ভাবে পরীক্ষা নিতে হবে। তাহলে আশা করছি তোমরাও বিষয়টি গুরুত্ব দিবে, গুরুত্ব দিয়ে সবাই পরীক্ষার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে বসে পারবে। সেটা যদি নভেম্বরে হয়, সেটা যদি ডিসেম্বরে হয়, হ্যাঁ, তাহলে তোমরা যেন অল্প সময়ের নোটিসেই তোমরা আবার পড়াগুলো গুছিয়ে পরীক্ষায় বসতে পারো, সেই জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, এখানেও তোমাদের আবার বলছি যে আমরা ঠিক যেইভাবে তোমাদের সাথে ক্লাস করতাম সেইভাবে কিন্তু ক্লাসগুলো এখন আপলোড হচ্ছে। তোমরা দেখবা আইসিটি প্রায় 20 চ্যাপ্টারের ক্লাস আপলোড হয়ে গেছে। তাহলে তোমরা একটু চ্যানেলে যাও, কিভাবে চ্যানেলে যাবে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সেইভাবে তোমরা আমাকে ফেসবুকে লিখো, যে আমি প্রয়োজনে আরেকটা টিউটোরিয়াল তৈরি করে তোমাদের দেখাই। আর এমনিতেই ধরো আমার চ্যানেলের নাম হচ্ছে এমএইচউদ্দিন, তোমরা ইউটিউবে গিয়ে এমএইচউদ্দিন লিখে দিলে আমার চ্যানেলটি পাবে। তারপরে তোমরা তো প্রত্যেক স্যারকেই চিনো, সেভাবে একাধিক নাম যদি থাকে, অনেক সময় ফেসবুকে যেমন একই নামে একাধিক আইডি থাকে, ইউটিউবে এরকম একটা দুইটা নাম থাকতে পারে বা একাধিক নাম আমার নামের আগে পরে এক দুজনের নাম থাকতে পারে এরকম চ্যানেলের সিম নাম, কিন্তু ওখানে ছবি দেখে তোমরা চিনে নেবে, চিনে নিয়ে তারপর সেটাকে আলাদা করবে, অর্থাৎ তার ভেতরে ঢুকে পড়বে। সেখানে তুমি দেখবা যে আইসিটির যে সূচিপত্র, সেখানে দ্বিতীয় অধ্যায়ের সব ক্লাস আপলোড করা হয়েছে, চতুর্থ অধ্যায়ের সব ক্লাস আপলোড করা হয়েছে, সি প্রোগ্রামিং এর সব ক্লাস আপলোড করা হয়েছে। একইভাবে তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম অংশ যেটা সংখ্যা পদ্ধতি, সেই ক্লাসগুলো আপলোড করা হয়েছে। এবং তোমার এখন ডিজিটাল ডিভাইসের ক্লাস আপলোড করা হচ্ছে। তো তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে অলরেডি গুগল ফর্মে প্রশ্ন তৈরি করে রাখা হয়েছে। তোমরা যদি নিয়মিত এক একটা চ্যাপ্টার দেখো, দেখার পরে তারপর পরীক্ষা দাও, তাহলে বায়োলজির যেমন আমি কিছু কিছু চ্যাপ্টার অলরেডি দিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে সেইভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো। অথবা আমার সাথে ব্যক্তিগতভাবে ফোনেও যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে যদি কোনো কনফিউশন থাকে তোমরা বুঝে নিতে পারো। অথবা তোমরা 2-4 জন করে এক একটা গ্রুপ হয়ে আহ, কিভাবে তোমরা ইউটিউব থেকে এই লেকচার গুলো দেখবে, সেগুলোর জন্য আমার সাথে তোমরা অনলাইনে বসতে পারো। অনলাইনে 10-15 মিনিট যদি তোমাদের আমি দেখিয়ে দিই যে এইভাবে তোমরা এই লেকচার গুলো দেখবে, এইভাবে তোমরা আলাদা একটা পেজ, যেটা আমি ফেসবুক পেজ হিসেবে ফেসবুকের সাথে করেছি, আহ, সেই অনলাইন এক্সাম ফর আইসিটি ইন বায়োলজি, সেটা কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে তুমি দেখবে যে নিজেই পরীক্ষা দিয়ে নিজের ছুটিগুলো ওখান থেকে তুমি দেখে নিতে পারবে। এইভাবে তোমাদের কাজে লেগে যেতে হবে, আর বসে থাকার কোনো সময় নেই। মানসিক শক্তি নিয়েই তোমাদেরকে পুনরায় আবার পড়াশোনায় ফিরতে হবে, এবং একটা রুটিন করে সেইভাবে তোমরা আইসিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর জন্য, বাংলা, ইংরেজির জন্য, এগুলোর জন্য তোমরা একটা রুটিন মেনটেন করে সেইভাবে তোমরা তোমাদের টিচারদের ক্লাসগুলো দেখতে থাকো। আমি দেখলাম যে ফিজিক্সের ক্লাস আতিক স্যার খুব ভালো নিচ্ছেন, অন্যান্যরাও নিচ্ছেন। তারপর কেমিস্ট্রিও সেভাবে ক্লাস হচ্ছে, বেশ কিছু ক্লাস নিচ্ছেন। তো সেভাবে তোমরা, বা ম্যাথমেটিক্সেরও প্রচুর ক্লাস, একেবারে বিভাগীয় প্রধান স্যার সহ সবাই কিন্তু ক্লাস নিচ্ছেন। তো আমার মনে হয় এখন শুধু তোমাদের উদ্যোগ এবং মানসিকভাবে একটা বসার, একটা শিডিউল মাফিক বসে তোমাদের এগুলো করা দরকার। তোমরা শুনে অবাক হবা যে শহরের ছেলেপেলে যারা আছে তারা কিন্তু আহ, এই কাজগুলো করছে, অর্থাৎ তারা এই এই প্রতিবন্ধকতা দূর করছে তারা। তাদের যে যেমন বিটা কলেজ বা মহিলা কলেজ আছে, তারা তাদের স্যারদের সাথে কিন্তু লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, বা তারা ওই ইউটিউব দেখে তারপর তাদের কাছ থেকে পরীক্ষা আদায় করে নিচ্ছে। তোমরা সেই কাজগুলো করতে পারো। আমি আশা করছি যে আজকের এই কথাবার্তাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং রিয়েলাইজ করার চেষ্টা করবে। তাহলে তোমরা যদি এগুলো করো এবং সেইভাবে তোমরা যদি পরীক্ষাগুলো দাও, এই ধরনের পরীক্ষা পদ্ধতি আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু প্রয়োজনে আমরা সেগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। এবং চমৎকার বিষয় যে তুমি পরীক্ষা দিয়েই কিন্তু সেখান থেকে সাথে সাথেই তুমি ফিডব্যাক পেয়ে যাবে, টিচারকে জিজ্ঞেস করতে হবে না
বা ব্যাখ্যাটা তোমাকে বই থেকে খুঁজতে হবে না। এখানেই হয়তো কোনো কোনো ক্ষেত্রে তুমি বুঝে যাবে যে আসলে সঠিক উত্তর কি হবে, সেটি তোমাকে সেইভাবে দেখিয়ে দিবে। গুগল ফর্মসে সেভাবে তোমাকে দেখিয়ে দিবে মার্ক করে যে কতগুলো সঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, সেই বিষয়গুলো। যাই হোক, অনেক কথা হলো। তোমরা সেইভাবে কাজ শুরু করো। কাজ হচ্ছে আসল কথা, পড়াশোনায় ফিরে যেতে হবে সেটি।